নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান করবে এই 17ই মে থেকে। 17ই মে শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে, উত্তরা ভাদ্রপদ থেকে চলে আসবে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে চলে আসবে। আর এই ধনু রাশিতে এখন ঢাইয়া চলছে। তো কীরকম প্রভাব দিবে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন? কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু আজকে ধনুরাশির ক্ষেত্রে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দিব, দেখবেন। আমাদের চ্যানেলে তো সবসময় নক্ষত্রকে নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। তো যাই হোক, তো এটা কিন্তু কোনো কারোর ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এটা একটা গ্রহগত আলোচনা এবং চন্দ্ররাশি অনুসারেই করা হচ্ছে। তো যাই হোক, শনিদেব এই নক্ষত্রে তার আসছে 17ই মে এবং 27শে জুলাই শনি কিন্তু এই নক্ষত্রে বক্রি হয়ে যাবে এবং তার সাথে একদম ডিসেম্বরের 11 তারিখে মার্গী হয়ে যাবে। তো আজকের আলোচনাটা ওই 27শে জুলাই পর্যন্ত, তারপর যখন বক্রি হবে তখন বিশেষভাবে আলোচনা করব। তো শনিদেবের ঢাইয়া চলছে এই ধনুরাশি। তো এখন শনির যে প্রভাব, শনি আগে ছিল উত্তরা ভাদ্রপদে, এখন শনি চলে আসে রেবতী নক্ষত্রে। তাহলে শনিকে প্রথমে চিনতে হবে যে শনি কি বুঝাচ্ছে। শনির দৃষ্টি প্রভাবকে বুঝতে হবে, যে সমস্ত ঘরগুলোতে শনির দৃষ্টি পড়ছে সেই ঘরগুলো কি বুঝাচ্ছে, এবং শনি যে নক্ষত্রে অবস্থান করবে এই রেবতীকে বুঝতে হবে যে রেবতী আবার কি বুঝাচ্ছে। তাহলে যথেষ্ট অবস্থান ভালো। তবে এই যে পরিবর্তনটা হচ্ছে শনিদেবের পরিবর্তন, এই মহা পরিবর্তন একটা, এই পরিবর্তনও কিন্তু এবার ভালো টুইস্ট থাকছে। কারণ শনি যে যখনই নক্ষত্রটা পরিবর্তন করবে, একে তো গুরুর রাশিতে অবস্থান করছে চতুর্থ ঘরে, দেবগুরু বৃহস্পতির সাথে তো হয়ে গেছে একদম কেন্দ্রের সম্পর্ক। এবার যে শনি যখনই নক্ষত্র পরিবর্তন করছে, উত্তরা ভাদ্রপদ থেকে রেবতীতে চলে আসছে, তখন কিন্তু শনির নবাংশ পরিবর্তন হয়ে যাচ্ছে। শনি কিন্তু নবাংশে, সেই ধনু নবাংশে চলে আসলো। অর্থাৎ মানে লগ্ন কিংবা রাশি হিসাবে শনি চতুর্থ ঘরে অবস্থান করছে এই ধনুর ক্ষেত্রে, আবার নবাংশে চলে গেছে কিন্তু রাশির উপরে শনির অবস্থান নবাংশে। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থানও কিন্তু একদম চাঙ্গা। কারণ রাশি কিংবা লগ্ন হিসাবে দেবগুরু বৃহস্পতি তো থাকছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে থেকে দেবগুরু বৃহস্পতির যে নবাংশ পড়ছে সেটাও কিন্তু হয়ে গেছে মিথুন নবাংশ, অর্থাৎ বর্গোত্তম হয়ে গেছে। আর গ্রহ যখন বর্গোত্তম থাকে তখন বিশেষভাবে প্রভাব। কারণ রাশি লগ্নে যখন গ্রহ অবস্থান করে বর্গোত্তম অবস্থায়, তো রাশি লগ্নে যে ঘরগুলোকে দেখবে, যেমন দেবগুরু বৃহস্পতি রাশি কিংবা লগ্নে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে শনিরই মূল ত্রিকোণ রাশিকে, তুলা রাশিকে দেখছে উচ্চ ঘর, তুলা রাশিকে দেখছে, যে শনি যেখানটাতে উচ্চ হয়ে যায়। এবং দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনুকে দেখছে, সেরকম শনির মূল ত্রিকোণ রাশিকে কুম্ভকে দেখছে। তো কুম্ভর উপর তো আবার রাহু অবস্থান করছে এই রাশি হিসাবে। আবার যখন ওই নবাংশে যাচ্ছে তখন কিন্তু নবাংশেও মানে দেবগুরু তো বর্গোত্তম হয়ে গেছে, তাহলে দেবগুরু কিন্তু সেই ঘরগুলোকে দেখবে, তুলাকে দেখবে, নিজের রাশিকে দেখছে, আবার কিন্তু সেই ওই কুম্ভ রাশিকেও দেখছে নবাংশে। তাহলে কতটা অবস্থান ভালো। রাশিচক্রের শনির এই নক্ষত্রের প্রভাবে কেন্দ্রের সম্পর্ক, আবার শনি দশম দৃষ্টি দিয়ে দেখছে সেই ধনু রাশিকে, আবার নবাংশের শনি কিন্তু রাশির উপরেই থাকছে, আর দেবগুরু বৃহস্পতির সাথে নবাংশ আবার সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। মানে এটা একটা সব থেকে এই মুহূর্তে একটা আশ্চর্যের ব্যাপার। এগুলো যোগ সচরাচর তৈরি হয় না। এবং এরপরে যখন দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় চলে আসবে, তখন তো ডাইরেক্ট শনির উপরই নবম দৃষ্টি পড়ে যাবে, তখন তো বিশেষ কৃপা শনি লাভ করবে। তো সে সময় বিশেষভাবে আলোচনা হবে। তো যাই হোক, শনির এই যে নক্ষত্র পরিবর্তন, এখন শনিকে বুঝতে হবে যে শনি মানে কি। শনি মানে হচ্ছে কি শ্রম সেবা, শনি মানে হচ্ছে দায়িত্ব কর্তব্য, শনি মানেই ধর্ম। শনি তো অধর্মের সাথ দেয় না, ন্যায়কারক। তো যেখানটাতে ন্যায় সেখানটাতে শনি, যেখানটাতে অন্যায় সেখানটাতে তো শনি নাই, যার জন্য দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হয়ে যায় সম্পর্ক। কারণ দেবগুরু বৃহস্পতি সবসময় শনিকে আগলে রাখে। ধনুরাশির পরেই তো পরে মকর রাশি, আর মীন রাশির আগে পরে হচ্ছে কুম্ভ রাশি। সেরকম নক্ষত্রের দিক থেকেও শনি যে 3টা নক্ষত্র, তার আগে তো গুরু নক্ষত্র পড়ে যায়। তো শনির সাথে যার জন্য সম্পর্ক হয়ে যায়। আর দেবগুরু বৃহস্পতির কাছে বা গুরুর কাছেই কিন্তু শনি মাথা নত করে দেয়। কোথাও মাথা নত করবে না শনি, কিন্তু মাথা নত করার জায়গা একমাত্র ধর্মের কাছে। আর ধর্মের জ্ঞান দেয় দেবগুরু বৃহস্পতি। তো গুরুর এই যে অবস্থান, এটা ফাটাফাটি অবস্থান, যার জন্য শনি বিশেষভাবে প্রভাব ফেলবে এই ধনুরাশির উপর। মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু নিয়ে আসবে এই রেবতীতে নিয়ে আসবে। এবং যে তার যে প্রভাব, দৃষ্টি প্রভাবগুলো, এই প্রভাবগুলো কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হয়ে যাচ্ছে। কারণ বর্গোত্তম দেবগুরু বৃহস্পতি একটা ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে, চারিদিক থেকে একটা উন্নতি, জয় জয়কার। আর তবে যাদের জন্মকুষ্ঠিতে আবার শনির অবস্থান খারাপ রয়েছে, তাদেরকে তো অবশ্যই বলবো ভালো মানে ভালো জ্যোতিষী পরামর্শ নিতে। অবস্থান তো ভালো দেখাচ্ছে। তো যাই হোক, এই রেবতী নক্ষত্র কি বুঝাচ্ছে এবং শনির যে দৃষ্টি প্রভাবগুলো, 3টি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে হচ্ছে বৃষ রাশি থেকে, যেটা হচ্ছে রোগ রিপু ঋণের ঘরে পড়ে গেছে।
তো তৃতীয় ঘর থেকে তো রোগ রিপুরিন দেখায় না, আরও বহু অনুষঙ্গিক দেখা হয়, প্রত্যেকটা ভিডিওতে মাঝে মধ্যে তুলে ধরি। এবং শনির সপ্তম দৃষ্টি যে পড়ছে কর্মের ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং দশম দৃষ্টি যে পড়ছে রাশির উপরে, এটা হয়ে গেছে শনির দৃষ্টি প্রভাব। এবার রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে এটা 32টা নক্ষত্রের মণ্ডলী দ্বারা তৈরি, এবং সর্বশেষ নক্ষত্র শনি এই নক্ষত্রে আসা মানে একটা রাশির চক্র সমাপ্ত হওয়া। এখন তো কেবল চলছে, তারপরে যখন সমাপ্ত হয়ে যাবে তখন তো শনি আবার মেষে ঢুকে যাবে, তখন আবার নিচ অবস্থায় চলে আসবে আগামী বছর, তো সেটা পরের আলোচনা। তো শনির এই যে নক্ষত্র অবস্থান রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্র মানে ধন, ঐশ্বর্য, প্রাচুর্য, এই জিনিসটাকে বোঝায়। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত কিংবা ধন সম্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই ধনুরাশির ক্ষেত্রে। এবং এই যে রেবতী নক্ষত্র যার চিহ্ন ড্রাম দেওয়া হয়েছে, একটা বাজনা দেওয়া হয়েছে, যেটা বাজনা এক কথায় বলতে গেলে তো বাজনা বাজানো হয় কখন, আনন্দ উল্লাস শুভ কাজ যাই হোক যেগুলো হয় আর কি। এবং তার সাথে বলা হয়েছে পেয়ার অফ ফিশ, একটা গভীর জলের মাছ যে উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে নক্ষত্র রেবতী, এটা হচ্ছে বুধের নক্ষত্র, 4টি চরণই পড়ছে আবার এই মীন রাশিতে, যার প্রভাব গুরুর প্রভাব থাকছে। এবং যেহেতু দ্বাদশ ঘরের নক্ষত্র, তার জন্য কেতুর প্রভাবও থাকছে, এর মধ্যে মোক্ষের ব্যাপারটা চলে আসছে। এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবী পুষাণ, যে মানে মানে সন্তানকে, একজন মা তার সন্তানকে স্তন্য পান করাচ্ছেন, দুগ্ধ পান করাচ্ছেন। অর্থাৎ এই সময়কালে সন্তানের প্রতি যে মায়ের একটা স্নেহ, বা যে সমস্ত জাতক জাতিকারা, ধনুরাশির জাতিকারা বিশেষ করে মায়েরা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদের কিন্তু একটা এই সময়কালে একটা মারাত্মক অবস্থান হতে যাচ্ছে। সন্তান সুখ বহু মাতৃ মায়েরা এই সময়কালে পাবে। এবং যাদের সন্তান রয়েছে তাদের আবার সন্তানের প্রতি মোহ থাকবে, সন্তানের প্রতি কেয়ার, সন্তানের প্রতি দায়িত্ব পালন, এগুলো যথেষ্ট, প্রেম ভালোবাসা মায়া এগুলো আরও বৃদ্ধি পেয়ে যাবে। এবং নিজের জীবনসাথীর সাথে আবার কিছুটা হলেও মোহভঙ্গ বা ডিস্টেন্স জিনিসটা তৈরি হবে, এটাও কিন্তু বোঝাচ্ছে। কারণ এই নক্ষত্রের যে পশুর কথা বলা হয়েছে সেটা কিন্তু এলিফ্যান্ট, হাতি। আর হাতি মা হাতি, ফিমেল এলিফ্যান্ট, মেয়ে হাতি। তো মেয়ে হাতিদের প্রজনন জিনিসটা, হাতির প্রজনন যেও একটু দেরিতে হয়, যার জন্য এদের কিন্তু মা হওয়ার যে স্বপ্ন বহু জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টেন্স থাকে, একটু দেরি হয়, মায়ের দিকটা কিছুটা থাকলেও একটু দেরিতে হয়। তো যার জন্য সমাজে কিন্তু এদের লাঞ্ছিতও হতে হয়, যে সমাজের লাঞ্ছনা এগুলো কিন্তু হয়। তো যার জন্য এদের মা হওয়ার জায়গাটা একটু দেরিতে হলেও প্রকৃতির যে একটা মানে একটা আশীর্বাদ, ঈশ্বরের যে একটা আশীর্বাদ, সেই জিনিসটা থাকার জন্য এদের কিন্তু সেই স্বপ্নটাও কিন্তু পূরণ হয় এই সময়কালে। তো যাই হোক, গ্রহ হচ্ছে বুধ, এবং পুরুষার্থ হচ্ছে মোক্ষ, এবং যে গণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দেবগণ, বর্ণ হচ্ছে শূদ্র, গাছ হচ্ছে মহুয়া গাছ, তত্ত্ব হচ্ছে আকাশ, ত্রিমূর্তি হচ্ছে শিব, ভোলেনাথ ত্রিমূর্তির কথা বলা হয়েছে। পশুর কথা বলা হয়েছে ফিমেল এলিফ্যান্ট, এবং পাখির কথা বলা হয়েছে পায়রা। এই নক্ষত্র মানে উন্নতির নক্ষত্র, ভালো কাজ এই নক্ষত্রে করা উচিত। যে কোনো ভালো শুভ কাজ করতে গেলে এই নক্ষত্র অবশ্যই করা উচিত। এই নক্ষত্রের মধ্যে চুম্বকীয় আকর্ষণ থাকে, ধনবান হয়, ভাগ্যশালী হয় বা ভাগ্যবান হয়, এবং কামুক প্রকৃতির হয়। এবং এই নক্ষত্রের নম্রতা, কোমলতা, হাস্যময় এগুলো তো হয়। এবং তারপর কি সাজগোজ জিনিসটাকে বিশেষভাবে পছন্দ করে এই নক্ষত্র। তো এই নক্ষত্রের আরও একটি সব থেকে ভালো গুণ হচ্ছে যে সেটা হচ্ছে যে ধর্মের পথে থাকা, ধর্মের, ঈশ্বরের প্রতি একটা অটুট বিশ্বাস, যে ঈশ্বরকে ভালো থাকলেও ঈশ্বরের সাথে একটা মানে ঈশ্বরকে যে ধন্যবাদ দেওয়া, যে হে ভগবান আমি খুব ভালো রয়েছি, খুব অবস্থা আমার ভালো রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছি তোমার কৃপাতে। আবার যখন দুঃখে থাকে সেই কথাগুলোও কিন্তু ঈশ্বরের সাথে এরা মানে শেয়ার করে, যে ঈশ্বর আমি খুব কষ্ট রয়েছি, আমাকে সাহায্য করো, আমি চলতে পারছি না, আমাকে পথ দেখাও, আমি কোন পথে চলবো। এরকম যে একটা ঈশ্বরের আধ্যাত্মিক চেতনা, এটা কিন্তু থাকে এই নক্ষত্রে থাকে। এবং এই নক্ষত্র কি জীবনে বহু সুযোগ পায়। অর্থাৎ এই সময়কালে ধনুরাশি নিজের কর্মক্ষেত্রে, এই যে সপ্তম দৃষ্টিটা পড়ছে কর্মের ঘরে, এই সপ্তম দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে বহু কর্মের সুযোগ পাবে, এবং কর্মের সুযোগ আবার হেলিয়ে ছেড়েও দিবে। তো সেটা করলে কিন্তু চলবে না, এটা সুযোগ বহুবার পায়, সুযোগ আবার ছেড়েও দেয়, তো সেই জিনিসটা করলে চলবে না। অতএব এই নক্ষত্রে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে জীবনে এই সময়কালে ধনুরাশির শনির এই যে অবস্থান, তাতে কিন্তু কর্ম জিনিসটার সন্ধান, কর্মজীবনে কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকছে। তাও কি এক বা একাধিক, এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে। এবং এদের আরও একটি মাইনাস দিক থাকছে, যে মানে এদের আর্থিক দিকের উপর, এদের সম্পদের উপর বা যাই কিছু থাকুক তার উপর কিন্তু এদের আত্মীয় স্বজনদের একটু লোভ থাকে। এবং এই সময়কালে কি হবে, তাহলে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার, যে যখন এই জিনিস থাকবে তখনই তো আত্মীয় স্বজন আসবে, অর্থাৎ আর্থিক দিকটা এই সময়কালে ভালো মজবুত হবে। এই সময়কালে বহু মানে আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব এগুলো কিন্তু আসবে জীবনে, যে যারা কিন্তু টাকা পয়সা অর্থ সাহায্য চাইবে। এবং এটাও কিন্তু বুঝাচ্ছে সময়কালে, কারণ শনি কিন্তু যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটা বন্ধু বান্ধব পরিবেশ, সেই জিনিসটাকে বুঝাচ্ছে। এবং তৃতীয় দৃষ্টিটা যে পড়ছে
সেটাও কিন্তু ঋণের ঘরে পড়ছে, এবং সেটাও কিন্তু বিশ্বরাশি অর্থাৎ তার বন্ধুর ঘর। তো এই সময়কালে বহু বন্ধু বান্ধব জীবনে আসবে আর্থিক দিক থেকে সাহায্য চাওয়ার জন্য, যে ভাই বন্ধু আমাকে কিছু সাহায্য কর। তা আমার কাছে থাকবে, তারপর তো সাহায্য করবো, তো নিশ্চয়ই থাকবে, যার জন্যই তো আসবে। অতএব এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে এই ধনুরাশির ক্ষেত্রে। তো এই জিনিসগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। হ্যাঁ, তো এই যে শনির যে প্রভাব, এবার তৃতীয় দৃষ্টিটা পড়ে গেছে শনির একদম যে ষষ্ঠ ঘরেতে, এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, কারণ কর্মের ঘরে শনির তৃতীয় দৃষ্টি থাকছে, আর সপ্তম দৃষ্টি থাকছে সেই কর্মের ঘর। আর শনি অবস্থান করছে কর্মের ঘরে সপ্তম ঘরে। কর্মের সপ্তম ঘর সেটাও তো কিন্তু বলতে গেলে রোজগারের ইনকামের তো জায়গাটা আসছে, আর কর্মের ঘরে নবম ঘর তো সেই বিশ্বরাশিটাই পড়ে যাচ্ছে। তাহলে এই চক্রের হিসাবে তো তাহলে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। তাহলে বহু মানে ক্ষেত্রে এই ধনুরাশির কর্মের জায়গাটা বিশেষভাবে একটা ভালো জায়গায় চলে আসছে, ভালো জায়গায় চলে আসছে। এবং এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের জায়গাটাও পাবে। কিন্তু শনি যেহেতু কর্মের ঘরে দৃষ্টি এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকছে, তো তার জন্য কিন্তু দায়িত্ব কর্তব্য যে আমি ঋণ নিলাম, ঋণ নিয়ে কাজ করলাম, নয়ছয় করলাম, ঋণগ্রস্ত হয়ে গেলাম, সেগুলো করলে চলবে না। দায়িত্ব কর্তব্য প্ল্যান মাফিক যদি চলে, তাহলে এই সময়কালে বিশেষ উন্নতি করতে পারবে নিজের কর্মক্ষেত্রে। রাশির উপর শনির প্রভাব থাকছে, হেভি অবস্থান হতে যাচ্ছে। মোট কথা ধনুরাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান। অন্যান্য গ্রহদেরও অবস্থান ভালো, অন্যান্য গ্রহদের অবস্থান ভালো। এবং এরপর যখন রাশি পরিবর্তন হবে, দেবগুরু বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় চলে আসবে, তখন তো গুরুর প্রভাব আরও বেড়ে যাবে, গুরুর প্রভাব আরও বেড়ে যাবে। এবং এরপরে আবার যখন গুরু রাশি পরিবর্তন করবে, ভাগ্যের ঘরে যাবে, এই সার্কেলটা হতে থাকবে। অর্থাৎ ধনুরাশি বিগত দিনে যা যা হারিয়েছে সেই জিনিসগুলো এখন পাওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা জীবনে তৈরি হয়ে যাবে। মানে গোটা সার্কেলটাই চলতে থাকবে। ধনুতে যাচ্ছে, ধনুতে বলছি উচ্চ হয়ে যাচ্ছে, তারপরে ভাগ্যের ঘরে যাবে, কর্মের ঘরে যাবে, লাভের ঘরে যাবে, দ্বাদশ ঘরে যাবে। অনেক 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 পরিবর্তন, যেগুলো আমূল পরিবর্তন ধনুরাশির জীবনে নিয়ে চলে আসবে। অবস্থান ভালো। মোট কথা এই রেবতী নক্ষত্রে আর্থিক দিককে এমনভাবে এমন জায়গাতে নিয়ে যাবে যে ভূ সম্পত্তির মালিকও করাবে, বহু গোপন ইচ্ছা এই সময়কালে পূরণ হবে। যে কোনো কম্পিটিশন, সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সব দিক থেকে উন্নতি, সব দিক থেকে একটা উন্নতির জোয়ার এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে আসছে। হ্যাঁ, তবে যাদের জন্মছকে আবার গ্রহের অবস্থানই খারাপ, গ্রহই দেখানো খারাপ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম মার্জিন হবে। অর্থাৎ তাদের কাছে বিশেষভাবে বলবো যে আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ভালো জ্যোতিষী, আপনাদের আশেপাশে যদি ভালো জ্যোতিষী থাকে, তার কাছে অবশ্যই পরামর্শ নেবেন। কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে, এমন কোন কাজ রয়েছে এই সময়কালে করলে উন্নতির চরম জায়গায় যাবে। তবে শনির এই অবস্থান, আমি আগেও বলছি, এখনও বলছি, রেবতী নক্ষত্রে শনির অবস্থান জীবনকে আমূল পরিবর্তন করবে ধনুরাশি। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতা পুরাণ মন্ত্র সহকারে পাঠ করো। আর প্রত্যেকদিন ভোলে আবার উপাসনা করো, ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। সোমবার করে বিশেষ অভিষেক করো। যারা গুরুর দীক্ষা নাও নি, গুরুর দীক্ষা নাও। যারা সূর্যচন্দ্র বাড়িতে স্থাপন করেনি, বাড়িতে স্থাপন করো। সূর্য তো ভাগ্যের কারো, ভাগ্য জিনিসটাকে তো বহন সূর্যই তো নিয়ে আসবে। তো সূর্যযন্ত্র স্থাপন করো বাড়িতে বিধিসম্মত মেনে, যথেষ্ট উন্নতির জায়গায় যাবে ধনুরাশিতে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।